হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মানে ভালো থাকার চেষ্টা করছি, বুঝেছো? মানে ভালো আছি এটা আমি বলতে পারবো না, কারণ শরীর আমার মোটেও ভালো নেই। তার সঙ্গে কাজের চাপ বেড়েছে, তার সঙ্গে যেটা বেড়েছে সেটা হচ্ছে ক্লান্তি। এইবার এই ক্লান্তিটা কেন আসছে সেটা সোজা সাধারণভাবে যদি ব্যাখ্যা করি, তাহলে সেটা হচ্ছে সাংঘাতিক গরম পড়েছে। একটা অত্যাধিক গরমের জন্য শরীর ভীষণ ঘামছে, এবং ঘামের জন্য প্রচণ্ড শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ক্লান্তি লাগছে, এবং বলতে পারো ম্যাক্সিমাম টাইম একটু কাজ করেই ভীষণ দুর্বল লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে, বলতে পারো কোনো এনার্জি পাচ্ছি না। ঠিক এই জিনিসটাই ঘটছে আমার সঙ্গে। আর আমি এখন করতে বসেছি তোমাদের সঙ্গে বেচুর আলোচনা। তো বেচুর ভিডিও কটা দেখতে দেখতে বেশ দুদিন বোধহয় ওর ভিডিও দিইনি সেই লাইভের পর, তো 3টে ভিডিও জমে গেছে। তো সবটা নিয়ে করা একটা ভিডিওর মধ্যে মুশকিল। তো কিছু কিছু জিনিস যেগুলো নিয়ে এখন বলবো, সবটা বলা যাবে না, যা যা মনে আছে তার উপর দিয়ে একটু শুধু আলোচনা করে যাব। বেচুর এই 3 দিনের ভিডিওতে মোটামুটি বেচু কী ছুঁয়ে ছুঁয়ে গেছে, ঠিক আছে? তো এই যে আমার শরীর খারাপটা দিয়ে শুরু করলাম, তো সেম বেচুর মায়ের শরীর খারাপের কথাও বেচুর ভিডিওতে তো পেলাম। তো সেই জায়গাটাকে নিয়ে জাস্ট একটু আলোচনা করব। তো বেচুর মার কি অসুখ না অসুখ সে তো বেচু আমাদের সঙ্গে টোটালি আলোচনা করে না। তো যেটুকু করেছে তার থেকে জানতে পেরেছি যে তার মার একটা সুগার আছে। এবার সুগারের লেভেলটা ঠিক কোন জায়গায় সেটা কখনোই বেচু কোনো সময় বলেনি যে মার সুগারের লেভেলটা এইরকম, পিপিটা এরকম, ফাস্টিংটা এরকম, কোনোটাই বলেনি, ঠিক আছে? তো তার জায়গা থেকে আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে বেচুর মার শরীরটা ভালো নেই, তার জন্য মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছে, এবং এই অসুস্থতাটা এখন খুব দ্রুত হচ্ছে। অর্থাৎ আগে যেটা লেন্দি পিরিয়ডে হতো এখন সেটা অনেক কম সময়ের মধ্যে হচ্ছে, এবং রিসেন্টলি তো সেই অসুস্থতা কাটতেই চাইছে না, ঠিক আছে? কারণ এক্স্যাক্টলি আমি যেরকম দেখছি খুব দুর্বল, শুয়ে থাকছে, ঘুমোচ্ছে, এটা বেচুর মা প্রথম থেকেই করতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের মনেই হতে পারে যে সুগারের কারণেই হচ্ছে, কারণ সুগারে হলেও অনেক সময় এরকম হয়, যখন তখন শুয়ে পড়ে মানুষ, ঘুমিয়ে পড়ে, দুর্বল বোধ করে, এনার্জি পায় না, এই সমস্ত জিনিস সুগারের ক্ষেত্রেও হয়। আর সুগার আমি প্রথম থেকে বলছি এমন একটা জিনিস যেটা কিনা প্রথম অবস্থায় অতটা তোমার ডেঞ্জারাস মনে হয় না, জাস্ট ধরা পড়লো আর তোমার অতটা শরীর খারাপ লাগে না। এটা কিন্তু ধীরে ধীরে এর টেন্ডেন্সিটা বাড়তে থাকে, অর্থাৎ এর বিপজ্জনক যে পজিশনটা এটা ধীরে ধীরে বাড়তে থাকে। এবং প্রথম থেকে যদি তুমি এটাকে কন্ট্রোলে করে চলতে চাও, তো তোমার প্রথম থেকে এটাকে মানে সুগারের জন্য যা যা করা উচিত, প্রিকশন নেওয়া উচিত, সমস্ত নিয়েই চলতে হবে। আর এখানে যদি তুমি মানে নেগলিজেন্সি দেখাও, তাহলে কিন্তু বিপদটা তোমার কমবে না, উল্টে বাড়তে থাকবে। এবং কোন জায়গা থেকে এসেছে, তোমাকে কিভাবে অ্যাটাক করবে সেটা তুমি বুঝতেও পারবে না। মানে কোন অর্গানটা তোমাকে কোনখান দিয়ে খারাপ করে দেবে কিচ্ছু বলা যায় না। সুগার এমন একটা জিনিস, ব্লাড সুগার, যেখানে রক্তের মধ্যে দিয়ে শরীরে সুগারের মাত্রা বাড়তে থাকে, এটা বুঝতে হবে। আর যে রক্ত আমাদের শরীরের সব জায়গায় যায়, ঠিক আছে? এটা কোনো পার্টিকুলার জায়গা নয় যে এই জায়গাটুকুতেই সুগার থাকবে, তা নয়। ব্লাড আমাদের সারা শরীরে যেভাবে পরিচালিত হয়, সেই ব্লাডের সঙ্গে সঙ্গে সুগারটাও সারা শরীরে ছড়িয়ে পড়ে। কাজে বুঝতে পারবে না কোন অর্গানটা কখন খারাপ হয়ে যাবে। সে মাথার চুল থেকে পায়ের নখ অবধি কিচ্ছু বলা যায় না, এমন একটা বাজে জিনিস। কারণ আমরা জানি রক্ত আমাদের সারা শরীরে পরিচালিত হয়, প্রবাহিত হয়, এবং তার মধ্যেই আমরা আমাদের শরীরকে মানে সচলভাবে পরিচালিত করি। আর রক্তের মধ্য দিয়ে যত রকম খনিজ পদার্থ, প্রোটিন, ভিটামিন, মানে এভরিথিং, সব কিছু আমাদের শরীরে ডিস্ট্রিবিউট হয়, সোজা কথা, ঠিক আছে? তো সেই জন্য যদি সেইখানে সমস্ত জিনিসের সঙ্গে সঙ্গে সুগারের মাত্রা তো বাড়তে থাকে, তাহলে শরীর তো ক্রমশ দুর্বল হয়ে পড়বে। তো সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে বেচু তো ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ডাক্তার কি সঠিক ওয়েতে ট্রিটমেন্ট করছে, বা ট্রিটমেন্ট করলেও বেচুরা কি সঠিক ওয়েতে সেই ট্রিটমেন্ট অনুযায়ী চলছে, এগুলো মনে হতেই পারে, তাই না? তো সেই জায়গা থেকে বলছি যে অনেক সময় কিন্তু ডাক্তারেরও তোমার ডিটেকশন করতে ভুল হলেও হতে পারে, কারণ সেও মানুষ, সেও কিছু ভুলভ্রান্তি করতে পারে। তো সেক্ষেত্রে আমার একটাই এখানে ওপিনিয়ন থাকবে যে সেকেন্ড অপশান, অর্থাৎ একজন ডাক্তারকে যাকে দেখাচ্ছ তো দেখাও, তাতে যদি তুমি সঠিক রেজাল্ট না পাও, তো সেকেন্ড আরেকজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা প্রয়োজন, কারণ ভুল হতেই পারে, তাই না? যেমন কেন আমি বলছি, এই যে ক্লান্তি, এই যে শরীর দুর্বল, এটা সুগারের জন্য হয়, অবভিয়াসলি হয়, কিন্তু আমার হচ্ছে কেন, আমি সেই জন্য বলতে চাইছি আমার কিন্তু সুগার নেই, শুধুমাত্র প্রেশার আছে। তো প্রেশার আমার কন্ট্রোলে, আমার প্রেশার রীতিমতো প্রতি মাসে আমি চেক করি, তো প্রেশার আমার কন্ট্রোলে, কিন্তু সুগার নেই, কোনো থাইরয়েড নেই, কিচ্ছু নেই। তাহলে কেন আমার এই প্রবলেমগুলো? যেমন আমার আর্থারাইটিসের প্রবলেম আছে, ঠিক আছে, আর্থারাইটিসের জন্য ব্যথা, চলাফেরা করতে সমস্যা, সব ঠিক আছে, কিন্তু দুর্বলতা আসবে কেন? বা সবসময় এরকম ঘুম আসবে কেন, ক্লান্তি আসবে কেন সবসময়? গরমের সময় ক্লান্তি, একবেলা ঘুমালাম, ঠিক আছে, সবসময় ঘুম ঘুম ভাব থাকবে কেন? তো কেন থাকবে সত্যি আমি জানতাম না, বা অনেকেই হয়তো জানো না, বা এইভাবে কেউ চিন্তাও আমরা করি না। আজকালকার দিনে এইসব চিন্তাভাবনা বাড়ছে মানুষের মধ্যে,
তোমরা শুনলে অবাক হবে আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। এটা তোমরা ম্যান্ডির কাছে শুনে থাকবে ভিটামিন ডি। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকার জন্যই কিন্তু যত রাজ্যের ব্যথা, বেদনা, তারপর হাঁটা চলার সমস্যা, ক্লান্তি, বিভিন্ন রকম প্রবলেম হয়। ভিটামিন ডি এমনভাবে শরীরের পক্ষে প্রয়োজন, যেটা কিনা আমার প্রচণ্ড ডেফিসিয়েন্সি আছে। এবং এটা শুধু আমার নয়, এটা আমার হেরিডিটারি, মানে পরীক্ষার মাধ্যমে জেনেছি। মানে আমার মার থেকে আমি পেয়েছি, এবং আরেকটাও জিনিস আমার থেকে আমার মেয়েও পেয়েছে। হ্যাঁ, আমার মেয়েরও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। আমাদের এইভাবে পরীক্ষা হয়েছে, জেনেটিক পরীক্ষা হয়েছে। তো তার জন্য আমি এই সমস্যাটায় ভুগছি, এবং এই ক্লান্তির সমস্যায় ভুগছি। তো এটাও প্রবলেম, এটাও অনেকে এখনও সেইভাবে পরীক্ষা নিরীক্ষা করে না। আরেকটা কারণেও মানুষের ক্লান্তি আসে, সেটা হচ্ছে তোমার থাইরয়েডের থাইরয়েড তো আবার দুরকম হয়, একটা শুকনো, একটা তোমার মোটা। মানে অনেকে থাইরয়েড হলে শুকিয়ে রোগা হয়ে যায়, আবার অনেকে থাইরয়েডে ফুলে যায়, মোটা হয়ে যায়। তো সেই জিনিসটা আমার মনে হয় এই তোমার বেচুর মার মধ্যেও আছে। দেখছো না কদিন ধরে কীরকম রোগা রোগা লাগছে, শুকনো শুকনো লাগছে, ঘুমিয়ে পড়ছে, ক্লান্তি, এটা থাইরয়েড থেকেও হয়। তো সেই জন্যই বলছি, এরা ব্লাড টেস্ট করছে, শুধু সুগার টেস্ট করছে, সবই করছে, কিন্তু থাইরয়েড টেস্টটা কি করছে আমার মনে হচ্ছে। কারণ যার জন্য বেচুর মার দেখবে চেহারাটা ভাঙছে। এবার বেচু যখন বলছে না তোমার রিপোর্ট দেখে যে ডাক্তার মেদ কমানোর ওষুধ দিয়েছে, এটা কখনো হতে পারে না। কারণ মেদ কমানোর কোনো ওষুধ হয় না। এটা কি বললো না বললো, বা ডাক্তার ওকে কী বুঝিয়েছে ওই জানে। কারণ মোটা মানুষ রোগা হবে এমন ওষুধ নাই, ঠিক আছে? সেটা কোনো ট্রিটমেন্ট বা অপারেশনের মাধ্যমে হয়, আর ডায়েটের মাধ্যমে হয়। এটা যেটা বলছে সেটা পুরোপুরি ভুল বার্তা দিচ্ছে। তো যেটা বললো সেটা হজম হলো না। তো কিছু তো আছে যেটা কিনা আমাদের সামনে আনছে না। প্লাস এটা বলছে যে ডাক্তার ওষুধ কমিয়ে দিয়েছে। আচ্ছা, সুগার হলে, থাইরয়েড হলে ডাক্তার কখনো ওষুধ কমাতে পারে না। যেটা হতে পারে সেটা হচ্ছে ওষুধ বদলে দিতে পারে। মানে আগে যে ওষুধটা দিয়েছে সেটা না দিয়ে অন্য ওষুধ দিল, অর্থাৎ এই ওষুধে কাজ হচ্ছে না, নেক্সট ওষুধ দিল। অথবা পাওয়ার বাড়িয়ে দিয়ে, দুটো ওষুধ আগে দিয়েছিল, তারপরে দুটো ওষুধ না দিয়ে একটাই ওষুধ দিল, কিন্তু তার পাওয়ারটা বাড়িয়ে দিল। এটা হতে পারে। কাজে এগুলো হয়তো বেচু বুঝতে পারছে না। হয়তো আগে 6টা ওষুধ ছিল, সেই জায়গায় 4টে ওষুধ দিয়েছে, কিন্তু তার যে পাওয়ার বেড়ে গেছে সেটা বেচুর বোধশক্তির অভাব। কাজে ওভাবে কমে যায় না কোনো ওষুধ কখনো। এইরকম টিপিক্যাল কন্ডিশনে থাকা মানে লং লাস্টিং অসুখে কখনো ওষুধ বন্ধ হয়ে যায় না। এগুলো সারা জীবন, আজীবন আমাদের বহন করে যেতে হবে। যেমন আমার এই প্রেশারের ওষুধ, আমার এই একটি রোগ আছে যেটা হচ্ছে নর্মালি রেগুলার বেসিস মেডিসিন নিতে হয়, সেটা কোনো দিনই বন্ধ হবে না। বন্ধ হওয়ার প্রশ্নই নেই। উত্তরোত্তর পাওয়ার বাড়তে পারে, নয় কমতে পারে, এই আর কিছু না। তো সেই জন্যই বলছি যে বেচুর মার কন্ডিশন দেখে আমার মোটেও ভালো লাগছে না। আর বেচু যেটা এত ইজি ওয়েতে দিচ্ছে, আমি বলবো সময় থাকতে থাকতে সেকেন্ড কোনো অপিনিয়ন নিক। না হলে আমার কি, তোমাদেরই বাকি। পড়বে কে বিপদে? বেচু বিপদে পড়বে। কারণ বাড়িতে দ্বিতীয় মহিলা বলতে কেউ নেই, যারা কিনা বয়স্ক লোকগুলোর কথা ছেড়ে দিলাম, বেচুর কথা ছেড়ে দিলাম, বাচ্চাটার কী অবস্থা হবে সেইটা হচ্ছে আসল চিন্তার বিষয়। আরে জানি ওর মা কিছু করে না, তবু একজন মহিলা থাকলে বাড়িতে বাচ্চাটাকে একবার হলেও ডাক দেবে, সেটা আর ডাকা সম্ভব হবে না। কাজে সেই জন্য বলছি, মাকে বাঁচাতে চাইলে, মায়ের পজিশন ঠিক জায়গায় আনতে হলে আমি বলবো একজন ভালো কোনো ডাক্তারের, স্পেশালাইজড ডাক্তারের সাহায্য নিক বেচু। কারণ বেচুর তো দেখো, যার পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তার এইটুকু তো সে করতেই পারে, তাই না? মার জন্য এইটুকু করবে না তো কার জন্য করবে? তো দেখা যাক, এইটুকু বলতেই দেখো কতক্ষণ হয়ে গেল। যাই হোক, সেটা কথা না। এবার চলে আসি পুকুরের কথায়। তো পুকুরে কাটার ব্যাপারে জেসিবি তো লাগালো, কিন্তু বেচুর প্রেডিক্ট ভুল হয়ে গেল। বেচু প্রথমে বললো যে বর্ষার সময় মাটি কাটা সম্ভব হবে না, কিন্তু জেসিবি এসে বললো বর্ষার সময়ই, অর্থাৎ বৃষ্টি হলেই মাটি কাটতে সুবিধা হবে। তার মানে বুঝে দেখো যে বেচু গ্রামের ছেলে হয়েও কতটা ভুল জানে, তাই তো? কারণ শুকনো সময় মাটির কাটাটা অনেক বেশি শক্ত হয়ে যায়, প্রেশারাইজ হয়ে যায়। সেক্ষেত্রে মাটি নরম থাকলে তাড়াতাড়ি মাটি তুলে ফেলা যায়। তো সেই ক্ষেত্রে বেচুর প্রেডিকশন টোটাল ভুল। তো জেসিবি এখন বন্ধ। এরপরে অন্য কোনো মেশিন এনে নাকি আবার বৃষ্টি হলে, মাটি নরম হলে দেন মাটি কাটা হবে। তার মানে এর থেকে বোঝাই যাচ্ছে পুকুরের মাটিটা একদমই আঠালো নয়, পুকুরের মাটিটাই ভালো না। ওইখানে ওরা পুকুর কাটিয়েছিল বটে, অর্থাৎ পুকুরের কাটার সঠিক জায়গায় ওটা নয়, তবু এখনও সেখানে পুকুর খনন করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ পুকুরের প্রকল্পটাকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারণ ওটা মনে হয় বেচুর বিজনেসের অন্তর্গত একটা বিষয়। যাই হোক, সে তো বটেই, আমরা শুনেছিলাম, কিন্তু আপাতত চোখের সামনে বিষয়টা না আসা অবধি বিশ্বাসযোগ্য মনে হয় না, তাই না? আগে তো হোক, তারপর দেখা যাবে, দেন বলা যাবে। তো সেইখানে পুকুরের কন্ডিশন এখন এই পজিশানে। তো আমের দিন তো প্রায় শেষ, এখন কামরাঙার দিন এসছে। তো সব ফল তো এরা খায় না, কিছু ক্ষেত্রে এরা বেচবে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে তোমরা এত আম খাচ্ছ, তো লোককে তো দিতে পারো, তোমরা দিয়ে খাও না। তো সেক্ষেত্রে বেচুর বক্তব্য, আমরা অবশ্যই দিই, কিন্তু আমরা দেখিয়ে দেওয়া তোয়া করি না, কিন্তু খাওয়ার বেলায় আমরা দেখিয়ে খাই, ঠিক আছে? আমরা যখন খাই,
যতটা খাই বা যেভাবে খাই, যখন খুশি খাই, আমরা কিন্তু সবটাই ভিউয়ার্সদের দেখাই এবং একটা ছেড়ে দুটো থেকে চারটে, চারটে থেকে পুরো গামলা সবটাই খেতে পারি। কিন্তু দেওয়ার বেলায় যে আমরা 2-1টা কি 4টে জিনিস প্রতিবেশীদের বা পাশের বাড়িকে দেবো, সেটা আমরা লুকিয়ে চুরিয়ে দিই। কারণ আমরা দেওয়া খাওয়াটা দেখানো পছন্দ করি না। অর্থাৎ আমরা নিজেদের খাওয়াটাকে দেখাতে বেশি পছন্দ করি, কিন্তু কাউকে খাওয়াচ্ছি সেটা দেখাতে পছন্দ করি না। তো এটা গুণ হতেই পারে, কারণ বেচুদের বাড়িতে অনেক লোকজনই আসে যায় এবং তারা এসে খাওয়া দাওয়া করে যায়, যেটা আমরা দেখি না। এটা আমরা কোথা থেকে জেনেছি? আমরা জেনেছি হচ্ছে সুখেনের ভিডিও মারফত। সে যে এসেছিল, তাদের বাড়িতে খেয়েছিল এবং রাত্রিবাস করেছিল। আমরা বেচুর ভিডিওর কোনো জায়গা থেকেও বুঝতে পেরেছি? পারিনি। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে বেচু তার বাড়িতে এমন অনেক কিছুই করে যা আমরা দেখি না, অর্থাৎ ক্যামেরার সামনে আসে না। এবং সেই জন্যই বেচু বলেছে, আমি দেখাতে বাধ্য নই আমি কাকে কী করছি বা কাদের কী দিচ্ছি। এইবার তোমরা আমার এই উত্তর শুনে কী ভাবলে বয়ে গেল, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বুঝে নিয়েছ? কাজেই যারা কাছের লোক, যারা বেচুকে নিজের লোক ভাবো যে আমাদের ছেলের মতো, আমাদের ভাইয়ের মতো, তো তাদের কাছে যে উত্তরটা গেল, তারা নিজের ভাইয়ের বা ছেলের কাছ থেকে এই উত্তরটাই আশা করো। যাই হোক, এরপরে হচ্ছে বেচুদের পাড়ার মেলা, গঙ্গার মেলা, ঠিক আছে? সেই গঙ্গা পুজোর মেলা, সেই পুজোর মেলায় কিছুতেই বেচুরা সপরিবারে যেতে পারছে না, কারণ মা অসুস্থ। তো ছেলেকে নিয়ে একদিন ঘুরে এসছে, নিজে কতদিন ঘুরছে সেটা আমাদের সামনে আনছে না, কিন্তু সেখানে নাচা গানা সবই হচ্ছে, যেটা বেচুর পছন্দ না। এইবার বেচুর বাড়িতে কারা এসেছিল তোমরা নিশ্চয়ই দেখেছো, বেচুর মামার বাড়ির ছোট মামিরা, যেটা কিনা গত 1.5-2 বছর আগে আমরা এরকম ইজি ব্যাপারটা দেখিনি। তার আগেও মামাতো বোন এসেছিল, যখন কিনা টিনু ওই বাড়িতে থাকতো। তারপরে এই মামাতো বোনের নিজস্ব ভিডিও থেকেই আমরা শুনেছিলাম যে এই মামাতো বোনের আর তার এই ছোটো পিসির বাড়িতে, ছোটো পিসি না বড় পিসি, যাই হোক, পিসির বাড়িতে যেতে ইচ্ছে করে না, কারণ সেখানে তার সমবয়সী কেউ নেই, ওখানে যেতে তার বোর লাগে। অর্থাৎ টিনু থাকলে ভালো লাগতো, এখন ভালো লাগে না। সেই জায়গা থেকে আজকে দীর্ঘদিন পর সে তার মার সঙ্গে, নিজের মেয়ের সঙ্গে তার পিসির বাড়িতে এলো, পিস্তুত দাদার বাড়িতে এলো, কিন্তু পিস্তুত বৌদি কিন্তু নেই সেই বাড়িতে। তো তারা এলো এবং 1 রাত্রি কি 2 রাত্রি সম্ভবত সেখানে থেকেছে। এবার তাদের থাকাটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, তাদের নিয়ে মেলায় ঘুরতে গেছে সেটাও শেয়ার করেছে। না, মামি যাননি, তার বোনকে মেয়েকে নিয়ে গেছে, সে সমস্ত ঠিক আছে, কিন্তু তাদের কথোপকথন আমাদের সঙ্গে শেয়ার করেনি। কেন করেনি? কারণ তারা এসে অনেক কিছুই ইনফরমেশান বেচুদের দিয়ে গেছে। তো কি করে বুঝলাম? কারণ বেচু তার একটা লাইভে না কোনো একটা ভিডিও মারফত বলল যে তার কাছের লোক তার অন্যান্য কাছের লোকেদের ব্রেন ওয়াশ করছিল। অর্থাৎ অন্যান্য লোকেদের তার সেই কাছের লোক বোঝাচ্ছিল যে সে কতটা খারাপ, সে কতটা বাজে ব্যবহার করে তার বউয়ের সাথে, বউকে মারে, পেটে, নেশা করে থাকে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনো একদম কাছের লোকই তার নিজের কাছের লোকেদের বলে ব্রেন ওয়াশ করছিল। এবার বেচু বলে, বুঝতেই পারছো কাছের লোক কে। তো কাছের লোক কে সেটা আমরা বুঝতে পারিনি, কারণ কাছের লোক অনেকেই থাকে। নিজের দিদিকে ইন্ডিকেট করছে কিনা বা নিজের ছোটো মাসিকে ইন্ডিকেট করছে কিনা সেটা বেচু পরিষ্কার করে বলেনি। কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে আজকে এই কথা বেচুর মুখ থেকে বেরোনোর অর্থ এটাই, এই যে ছোটো মামিরা এলো, এসে এদের বাড়িতে রইলো, তারপর বেচুর মুখ থেকে এইসব কথা বেরোলো, তার মানে এই ছোটো মামিদের মুখ থেকেই এইসব কথা বেচুরা শুনলো। অর্থাৎ এই ছোটো মামিরাই হয়তো বলেছে, আমরা তো এরকম শুনেছিলাম, আমরা তো এরকম জেনেছি অমুকের কাছ থেকে, তাই তো আমরা তোমাদের ভুল বুঝে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখছিলাম না, অর্থাৎ তোমাদের বাজে ভাবছিলাম। আজকে বুঝতে পারছি তোমরা হলে নির্ভেজাল মানুষ, তোমাদের কোনো দোষ নেই, তোমরা ভালো মানুষ, তোমরা যা করেছো ঠিক করেছো। অর্থাৎ বউকে বাড়ির থেকে না বার তোমরা করে দাওনি, বউ নিজে বেরিয়ে গেছে, এবার তার কাছ থেকে যে তার শিশু সন্তানটাকে কেড়ে রেখেছো, একদম ঠিক কাজ করেছো। অর্থাৎ সে এখন তার ছোট মামিকে হাত করতে পেরেছে বলতে পারো। এটা শুরু হয়েছে সেদিন থেকে, যেদিন কিনা সেই হাওড়া শিয়ালদা প্লাস্টিক কিনতে বেচো এক করে দিয়েছিল পুকুরের জন্য। সেই দিন, সেই রাত্রে বা দুদিন না, একদিনই সম্ভবত ছোট মামির বাড়িতে রাত কাটিয়েছিল এবং সম্ভবত সেই তখনই সে মোটামুটি ছোট মামির ব্রেন ওয়াশ করে তাদের সঙ্গে কথোপকথন করে এই আশাটা, তাদের বাড়িতে আসাটা ফাইনাল করে এসেছিল যে আমি যেমন এসে তোমাদের বাড়িতে 1 রাত রইলাম, তেমনি তোমরাও আমাদের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে এসো। তো সেই কারণেই তাদের এই আশাটা তো বোঝা গেল এবং তার সঙ্গে এটাও তাদের কনফার্ম করিয়ে নেওয়া হলো তারা যেন নেক্সট ছেলের জন্মদিনে আসে, আগাম নিমন্ত্রণ, ঠিক আছে? তো এইখানে বলি যে বুঝলাম যে অন্য কেউ কারোর ব্রেন ওয়াশ করেছিল, কিন্তু এই বেচুর মা, বেচু সহ ছেলে সহ যখন তার মার কাছে গেছিল, তখন কেন সে সমস্ত কিছু বুঝিয়ে শুনিয়ে আসল সত্যটা সবার সামনে তুলে ধরে এই ভুল বোঝাটা ক্লিয়ার করতে পারেনি? নাকি তখন কেউ তাকে বিশ্বাস করেনি? নাকি তখন এই ব্যাপারটা তাদের হাতেই ছিল না? নাকি তখন তারা বুঝতে পারছিল না যে তাদের বউ অরিজিনালি সত্যি সত্যি বাড়ি থেকে চলে গেছে, না আর ফিরে আসবে না? অনেক কিছু কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। যাই হোক, আত্মীয় স্বজন এরকমই হয়, কোনো সময় এর পক্ষে, কোনো সময় ওর পক্ষে। তো এখন তো বোঝা যাচ্ছে বেচুদের মামার বাড়ির আত্মীয় স্বজনের মধ্যেও ডিভিশন তৈরি হচ্ছে।
তাই না মনে হচ্ছে। তো এক মামা এলো, মানে মামি এলো, দেখা যাক আর কোন কোন আত্মীয় স্বজন কীভাবে, কোথায়, কার সঙ্গে পার্টিসিপেট করে। তো এখানে যে দুই বোনের মধ্যে বিভেদ, অর্থাৎ বড় বোন এবং ছোটো বোন, অর্থাৎ বেচুর মা এবং বেচুর মাসির মধ্যে যে একটা বিভেদ, সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। প্লাস এই মামিদের মধ্যেও আবার এই বিভেদটা শুরু হলো কিনা সেটাও আমরা আগামী পর্যায়ে দেখতে পাবো। তো এটুকুই বলার ছিল বেচুর সম্বন্ধে। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে, আবার অনেক কথা বলবো। তোমরা ওয়েট করো এবং আমার জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।